আমি শ্রীজা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহিষাদল রাজবাড়ির সামনে। দেখতেই পাচ্ছ বিশাল আকার। এর আগে তিতাসুরা রাজবাড়ির গল্প বলেছিলাম, যদি দেখে না থাকো উপরে আই বাটনে ক্লিক করে দেখে নাও। জনার্দন উপাধ্যায় তিনি ছিলেন উত্তরপ্রদেশের এক ব্রাহ্মণ। কিভাবে তিনি এই বাংলায় এসে পৌঁছলেন আর কেনই বা এখানে গড়ে তোলেন এই বিশাল রাজবাড়ি, সেই ইতিহাস আজকে এমনকি এখানে রাত্রি যাপনের থাকা খাওয়ার খরচ কিভাবে আসবে সব কিছু বলবো। একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই বলি কিভাবে আসবে এখানে। যদি ট্রেনে করে আসো তাহলে হাওড়া থেকে হলদিয়াগামী ট্রেনে উঠে পড়তে হবে। নামতে হবে সতীশ সামন্ত স্টেশনে। মহিষাদল যে বলে যে রেল স্টেশনটি আছে ঠিক তার আগের স্টেশনটির নামই হলো সতীশ সামন্ত স্টেশন। সেখানে নেমে একটা টোটো করে মাত্র 10 টাকার বিনিময়ে তুমি পৌঁছে যাবে মহিষাদল রাজবাড়ি। আর যদি বাই রোড আসো, ডানলপ থেকে PWD রোড ধরে চলে আসতে হবে NH12। NH12 ধরেই পৌঁছে যাবে NH116। তারপর নন্দকুমার সার্কেল থেকে প্রথম এক্সিটটা নিয়ে পৌঁছে যেতে হবে NH116B। শেষে হলদিয়া তমলুক মেচেদা রোড ধরে যেতে হবে একদম ডেস্টিনেশন না আসা পর্যন্ত। এইভাবেই তুমি পৌঁছে যাবে রাজ দরবারে। মহিষাদল রাজবাড়িতে ঢুকেই ডান দিকে একটা টিকিট কাউন্টার দেখা যাবে। সেটা হলো এর ভেতরে একতলায় যে 2টি এবং 3টি জাদুঘর করা হয়েছে সেই 3টি ঘর দেখার জন্য টিকিট কাটার জায়গা, কিন্তু রুম বুক করলে সেই সবের কোনো প্রয়োজন নেই। গেট দিয়ে ঢুকেই এই সাদা বিশাল ইমারত দেখে কিছুক্ষণ চোখ ধাঁধিয়ে যাওয়া কিছু ব্যতিক্রম নয়। রুমে যাওয়ার আগে চলো তোমাদের চট করে এই রাজবাড়ির ইতিহাসটা একটু বলে দিই। তখন মুঘল রাজ চলছে। আকবরের নিকটে সেনাবাহিনীতে উচ্চ পদস্থ পদে কর্মচারী ছিলেন জনার্দন উপাধ্যায়। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা, ব্রাহ্মণ ব্যবসায়ী। ব্যবসার কাজে নদীপথে এসেছিলেন মহিষাদলের সন্নিকটে গেউখালীতে। নদীমাতৃক বাংলার প্রাকৃতিক শোভায় মুগ্ধ হয়ে এখানে বসবাসের ইচ্ছা হলো তার। তৎকালীন রাজা ছিলেন রাজা কল্যাণ রায় চৌধুরী। তার কাছ থেকে মহিষাদলের রাজত্ব কিনে নেন তিনি। এখান থেকেই শুরু মহিষাদল রাজ পরিবারের। চলো এবার ভেতরে যাওয়া যাক। আমরা মহিষাদল রাজবাড়িতে এক রাত কাটিয়েছিলাম। সিঁড়ি দিয়ে উঠে দরজা দিয়ে ঢোকার মুখেই এই বিশাল পালকিটা চোখে পড়বে। যে জাদুঘর 3টির কথা বললাম তার সামনেই রাখা রয়েছে এই বিশাল 2টি কামান এবং পালকিটি। মিউজিয়ামের ভেতরে ছবি তোলা নিষেধ। এই ভেতরে দামি দামি আসবাবপত্র, তাদের ব্যবহার করা নানান জামাকাপড়, ফটো ফ্রেম, আতরের শিশি এবং আরেকটি ঘরে সাজানো রয়েছে যা যা তারা শিকার করেছিলেন তার চিহ্ন। এছাড়াও নানা ফটো ফ্রেম, তাদের গেম খেলার জায়গা। পুরো রাজবাড়ি আমরা ঘুরে দেখব, জানবো আরো নানান কথা। আগে চলো রুমটা ঘুরে দেখাই। এইটা হলো আমাদের রুম, যেটার প্রাইস 6000 টাকা। এরপরেও 5000 টাকা আর 8000 টাকারও রুম রয়েছে। আমি চেষ্টা করবো সেই 2টো রুমও দেখানোর। মোট টোটাল 3টে রুমই এরা এখানে প্রোভাইড করে গেস্টদের জন্য। তো রয়েছে একটা খাট, ওইদিকে আর একটা বেড রয়েছে, একটা জামা কাপড় ঝোলানোর হ্যাঙ্গার, ছোট একটা ফ্রিজ, এই টেবিলটা রয়েছে, তার উপরে ইলেকট্রিক কেটলি, 2টো কাপ, ট্রে, খাওয়ার জল, এটাতে চা পাতা, নিচেরটায় চিনি, বিস্কুট, একটা বিশাল সোফা, ছোট্ট একটা টি টেবিল, আর এই আলমারিটাও রয়েছে। এছাড়াও রয়েছে বিশাল একটা আয়না এবং ড্রেসিং টেবিল। আর এই দিকের এই দরজাটা হলো ওই দিকের দালানে যাওয়ার দরজা। বিশাল 2টো দরজা কাম জানলা রয়েছে।
এছাড়াও যেটা বললাম আর একটা বেড, এই সেই বেড। এই ঘরে 3 জন ইজিলি থেকে যাবে। এসি, ফ্যান এবং প্যারিস থেকে আনা ঘড়ি, টিভি সমস্ত সুবিধেই রয়েছে। অ্যাজ ইউজুয়াল আমার ইটাচুনা রাজবাড়ির মতো এই মহিষাদল রাজবাড়ির ঘরের মানে দরজার সিটকিনিটা খুব ভালো লেগেছে। এই যে বিশাল বড় সিটকিনিটা আমার খুব ভালো লেগেছে। এটা হলো বাথরুম। বাথরুমের ভেতর গিজার, শাওয়ার, টাওয়াল, একটা পেস্ট, একটা সাবান, 2টো হ্যান্ড শাওয়ার, কোমোড, বেসিন, আয়না সব আছে। আমরা এই একটা বিশাল দরজা কাম জানলা খুলতে সক্ষম হয়েছি। তো দেখো এখান থেকে বাইরের ভিউটা কেমন। ফুলে ফুলে ঢাকা বাইরেটা। জানলাটা খুলেই মন ভরে গেল, নেট দিয়ে আটকানো থাকে। ওই যে ওপাশে সাদা রঙের বিল্ডিং একটা দেখা যাচ্ছে, ওটাই হলো রান্নাঘর। যাব আমরা ওখানে। এরকমই আর একটা দরজা কাম জানলা রয়েছে, সেটা খুলিনি, এই একটাই খুলেছিলাম। খুব রোদ আসছে আপাতত। আর এইটা হলো ডবল বেডরুম, মানে 5,000 টাকার ঘর। এখানেও একটি ফ্রিজ, জল, কাপ, চা, চিনি রাখা আছে, ইলেকট্রিক কেটলি, সোফা, টি টেবিল, একটি বেড যেখানে 2 জন শুতে পারবে, পাখা, ঘড়ি, এসি, আলমারি, ডাস্টবিন, বাথরুমে সমস্ত সুবিধেই রয়েছে। যদি 7-8 জন বন্ধু মিলে আসতে চাও তাহলে এই ঘরটা নিতে হবে। এই রুমটার ভাড়া হচ্ছে 8,000 টাকা এবং এটা ডরমেটারির মতো। 3টে বড় বড় বেড রাখা রয়েছে, যেগুলোতে 2 জন বা 3 জন আরামসে ধরে যাবে। বিশাল একটা সোফা, টেবিল, অনেকগুলি জানলা, এসি, টিভি, আয়না, আলমারি সবকিছুই আছে, সবকিছু। বাথরুমটাও ভালো, একই রকম যা যা আগে দেখালাম। চলো তাহলে এবার বাকি ইতিহাসটা জেনে নেওয়া যাক। রাজা আনন্দলাল উপাধ্যায়ের কোনো পুত্র সন্তান ছিল না, তাই তার মৃত্যুর পর রানী জানকী রাজত্বের দায়িত্ব নেন। এরপর তার জামাতা ছক্কন প্রসাদ গর্গের ছেলে গুরু প্রসাদ গর্গ রাজা হন। আর সেই থেকেই মহিষাদলে গর্গ রাজাদের রাজপাটের সূত্রপাত হয়। 3টি মেন প্রাসাদ নিয়ে তৈরি মহিষাদল রাজবাড়ি। বর্তমানে যেখানে গেস্টদের রাখা হয়, এই রাজবাড়িটি 1934 সালে তৈরি হয়েছে এবং এটির নাম ফুলবাগ। এই ফুলবাগ প্যালেসটি তৈরি করেন রাজা সতী প্রসাদ গর্গ। রাজবাড়ির 3টে পার্ট আছে, লালকুঠি, রঙ্গি বসান আর ফুলবাগ আর কি। তো এটা হচ্ছে ফুলবাগেরই অংশ। এত বড় জায়গা, এত বিশাল আকার যে একটা জায়গায় দেখে শেষ করা একদিনে অসম্ভব। সতী প্রসাদ গর্গের একটি মূর্তিও করে রাখা রয়েছে এই রাজপ্রাসাদের প্রাঙ্গণে। ঘড়িতে প্রায় 1:30। চলে এলাম ডাইনিং টেবিলে। এই রাজকীয় ডাইনিং টেবিলে বসে লাঞ্চ করার অভিজ্ঞতাই আলাদা। উপরে রয়েছে তুলিতে আঁকা রাজা দুষ্মন্ত এবং শকুন্তলার কাহিনী। তবে শিল্পী নাকি পেন্টিং শেষ করতে পারেনি বলে এখানে তার নাম লেখা নেই। লাঞ্চে ছিল আলু ভাজা, লেবু, লঙ্কা, ভাত, পটল আলুর তরকারি, ডাল, দই, আমের চাটনি, রসগোল্লা, মাংস, কারণ আমরা চিকেন থালি নিয়েছিলাম, চিকেনের সাথে একটা মাছও ছিল এবং ভাত, সাথে ছিল পাঁপড়ও। বিকেলবেলা লক্ষ্মীদার সাথে আমরা একটু হাঁটতে বেরিয়ে পড়লাম। তিনি আমাদের রাজবাড়ির নানান ইতিহাস বলতে লাগলেন, তার সাথে ঘুরিয়ে দেখাতে থাকলেন আনাচে কানাচে। এটা মদন মোহন জিউয়ের মন্দির, যিনি এই রাজবাড়ির কুলদেবতা। জানকী দেবী তিনি স্বপ্ন দেখেন যে নদীতে ভেসে আসছে শালগ্রাম শিলা এবং তারপর তাকে তিনি বরণ করে এই মন্দিরে প্রতিষ্ঠা করেন তাদের কুলদেবতা মদন মোহন জিউ নামে এবং তিনি রথযাত্রা প্রচলন করেন। সেখানে কিন্তু জগন্নাথ বসেন না, তাদের এই কুলদেবতাই আরোহণ করেন। এটা হচ্ছে তার মন্দির। এরপরে দেখাবো সেই রথ। কলা পাতা দিয়ে ঘেরা এই জায়গাটিতে ঝুলনের সময় ঠাকুরকে এনে রাখা হয়। ভেতরের মূর্তিটি
ভারী সুন্দর। কালো রং যে এত সুন্দর তা কেবল মাধবকে দেখলেই বোঝা যায়। মন্দিরের ভেতরের ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই বিগ্রহের ছবি তুললাম না। মন্দিরের পাশে এই দিঘিটার নাম হলো গোপাল দিঘি। এর পাশেই রয়েছে রাধা দিঘি। এই দিঘিতে গোপালকে এবং রাধা দিঘিতে রাধাকে স্নান করানো হয়। এইটি হলো রঙ্গি বসান প্রাসাদ। সবচেয়ে পুরনো এই প্রাসাদটি ছিল। এটিকে হেরিটেজ সাইট বলে ঘোষিত করার পর সংস্কারের কাজ শুরু হয়েছে। আশা করি সংস্করণের পর দেখতে খুবই সুন্দর লাগবে। সামনের যে দুটি সিংহ দেখা যাচ্ছে, এই সিংহ দুটিকে কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে। এটি সম্পূর্ণ লোহার। রঙ্গি বসান প্রাসাদের পাশেই রয়েছে দুর্গা দালান। এখানেই প্রত্যেক বছর দুর্গাপুজো হয়। আর এইটি হলো সেই যুগের টাকশাল, অথবা বলা যেতে পারে খাজনা আদায়ের স্থান। এখানে অধিবাসীদের থেকে খাজনা আদায় করে তার হিসেব রাখা হতো। এর পাশেই রয়েছে সাহেব দিঘি। মহিষাদল রাজবাড়ির সব থেকে বড় দিঘি হলো এই সাহেব দিঘি। বর্তমানে এখানে বোটিং চালু হয়েছে। ফুলবাগ প্রাসাদের সামনেই রাখা আছে এই বিশাল কামানটি। এর রেঞ্জ 30 থেকে 40 কিলোমিটার। এখন আর চালানো হয় না, কিন্তু আগে এই কামান চালিয়েই রথযাত্রা উৎসব এবং দুর্গাপুজো শুরু হতো, আবার কামান চালিয়েই তা শেষ হতো। এই অঞ্চলে আগে কামান রেখে সেই কামানটাকে ফাটানো হতো। আর এই যে দিঘিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পাহাড় দিঘি, কারণ এই কামান রাখার জায়গাটা এত উঁচু ছিল যে প্রায় পাহাড়ের মতো দেখতে লাগতো। এই যে কামান রাখার জায়গা, এবং এটা হলো পাহাড় দিঘি। ফুলবাগ প্রাসাদের ভেতর দিয়েই পৌঁছে গেলাম লালকুঠিতে। আর লালকুঠির সামনে এই যে জলা জায়গাটা দেখা যাচ্ছে, এটা হলো লাল দিঘি। এটা হলো ফুলবাগ প্যালেস। লালকুঠি ছিল সেই সময়কার গেস্ট হাউস। বেশিরভাগ সময় লালকুঠিতে একজন ব্রিটিশ লেডি থাকতেন। এটা হচ্ছে লালকুঠি, ঈশ্বরচন্দ্র গড় বানিয়েছিলেন। আর এর পাশে এই দিঘিতে নাকি আগে পদ্ম। লাল দিঘির রূপ দেখে কিন্তু আজও মন ভরে যাবে। এই ঘাটটি এখনো ইউজ হয়, তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। পুরোটাই নাকি পদ্ম ফুলে ঢাকা থাকতো। লালকুঠির নিচে কিন্তু একটা আন্ডারগ্রাউন্ডও ছিল। ওই যে দেখো, দেখা যাচ্ছে ওপরে দোতলা আর নিচে আরো একটা তলা। ওই যে লালকুঠির পেছনে যে হলুদ মন্দিরটা দেখা যাচ্ছে, এই মন্দিরটাই হলো রাজবাড়ির নিজস্ব মন্দির। এই মন্দিরটা নতুন করা হয়েছে, কিন্তু এর ভেতরে যে মূর্তিগুলো রয়েছে সেগুলো শ্রী জনার্দন উপাধ্যায়ের আমল থেকে রয়েছে। সবচেয়ে পুরনো, কারণ ইনি হলেন কুলদেবতা। শ্রীকৃষ্ণ যিনি আছেন তিনি হচ্ছে কষ্টি পাথরে। এছাড়া রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান, রাধা সবাই অষ্টধাতুর, এমনকি মা দুর্গাও রয়েছেন। লক্ষ্মণ আর সীতা চুরি হয়ে গিয়েছিল, তারপর নতুন ঠাকুর এনে আবার রাখা হয়েছে। সমস্ত ঠাকুরই অষ্টধাতুর এবং শ্রীকৃষ্ণ কষ্টি পাথরে। যেহেতু এটা কুলদেবতার মন্দির, সবচেয়ে পুরনো মন্দির, এদের পার্সোনাল মন্দির, নিজেদের বাড়ির মন্দির, তাই সেই ঠাকুরের ছবি আমি তুলতে পারবো না, শুধুমাত্র মন্দিরটাই দেখাচ্ছি। এটাও কম সুন্দর নয়। বাইরের মদনমোহন মন্দিরে প্রত্যেকেই পুজো দেয়, বাইরের লোকও, কিন্তু এই মন্দিরে শুধুমাত্র রাজবাড়ির মানুষরাই যায়। চলো এবার একটু ছাদ থেকে ঘুরে আসা যাক। প্রায় সন্ধে হয়ে আসছে, এখনই ছাদে না গেলে ভালো কিছুই দেখা যাবে না। ছাদের সিঁড়িটা বিশাল বড়, উঠতে উঠতে পা ব্যথা হয়ে যাবেই, কিন্তু ছাদে পৌঁছে মন ভালো হয়ে যাবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মহিষাদল রাজবাড়ির ছাদে। বিশাল ছাদ। এই যে ছাদে সবাই আসতে পারে না, যার কাছ থেকে বুকিং করিয়েছি তাকে ফোন করে স্পেশাল পারমিশন করে এখানে আসতে হয়েছে, না এলে তো মিস করতাম। দেখো, প্রত্যেকটা জায়গায় খুব যত্ন নিয়ে বানানো। আর ছাদ থেকে নিচে তাকালে মনে হয় যেন পাহাড়ে উঠেছি। সম্পূর্ণ মহিষাদল অঞ্চলে যেন এই ছাদ থেকে দেখা যায়। আগে বর্গি হানার জন্য এই রাজপ্রাসাদের চারিদিকে গভীর পরিখা
খনন করা ছিল, কিন্তু পরিচর্যার অভাবে সেই সব পরীক্ষা বুঝে গেছে। রানী জানকী দেবীর বিশেষ উৎসাহে মহিষাদলে রথযাত্রা শুরু হয় 1776 খ্রিস্টাব্দে। এই রথটি রাজপ্রাসাদ থেকে খানিক দূরত্বে রাখা রয়েছে। প্রথমে প্রজারা চেয়েছিল মহিষাদলে রথযাত্রা শুরু করতে। তাদের আবেদনে সাড়া দিয়ে জানকী দেবী চালু করলেন রথযাত্রা। এই যে মহিষাদল রাজবাড়ির রথ, যেটা 1776 খ্রিস্টাব্দে জানকী দেবী এই রথযাত্রা প্রথম শুরু করেন, এবং এই রথে চেপে বসেন হচ্ছে জগন্নাথজি নন, আমি আগেও বলেছি, এনাদের বাড়ির কুলদেবতা গোপাল মদনজিউ এবং তার সাথে রাজরাজেশ্বরী। রানী জানকী দেবীর সময় রথে ছিল 20টি চূড়ো, কিন্তু এখন রয়েছে 13টি চূড়া এবং 34টি চাকা। 1851 সালে লক্ষণ প্রসাদ গর্গ এই রথটি তৈরি করেন। এক সময় রাজবাড়ির নিজস্ব হাতি ছিল, তার পিঠে বসে লাল নিশানা দেখিয়ে পথ নির্দেশ করতেন মাহুত। পালকি চড়ে আসতেন রাজবাড়ির সদস্যরা। কামান দেগে সূচনা হতো রথযাত্রার। সন্ধেবেলা ফুলবাগের রূপ যেন আরো বেশি করে ফুটে ওঠে। মাথার উপরে চাঁদ, উড়ে যায় মেঘ, তার নিচে দিগন্ত বিস্তৃত জুড়ে দাঁড়িয়ে রয়েছে ফুলবাগ প্যালেস। দিকে দিকে জ্বলে ওঠে আলো। কিছুক্ষণ পরেই লক্ষ্মীদা চা দিয়ে গেল। সারাদিন আমাদের রাজবাড়ির আনাচে কানাচে ঘুরিয়ে দেখিয়েছেন এই লক্ষ্মীদা। ইনি গেস্টদের দেখাশোনা করে থাকেন, বলাই বাহুল্য তাতে কোনো ত্রুটি নেই। সন্ধে নামলেই রাজবাড়ির ভেতরেও যেন এক অন্যরূপ ফুটে ওঠে। আধো আলোতে ফুলবাগের অন্দরমহল রোমাঞ্চকর রূপ পায়। আমরা একটু বাইরের দিকে গেলাম, ভাবলাম রান্নাঘরটা ঘুরে আসি। আজও কাঠের উনুনেই সমস্ত রান্না হয়। এত বড় রাজবাড়ির রান্নাঘরের দায়িত্বে আছেন পুষ্প কাকিমা। তুমি সব রান্না করো একা হাতে? এটা আপনারা দুইজন, এটা কালকে আবার 7-8 জন আছে, আবার এখানে 10 জন আছে। আর এই কাঠের আপনি রান্না, গ্যাস ফ্যাস কিছু নেই? আছে, সব আছে, আমি গ্যাস ব্যবহার করি। হোটেলের গ্যাস কি করে কাঠে তাড়াতাড়ি হয়? ওইটা আপনাদের সব হয়ে গেছে, শুধু বেগুনটা ভাজবো বাস। তুমি এখানে কত বছর ধরে আছো? 10 বছর। এখানেই থাকো? না, আমি রেডি হয়ে গেছি ডিনারে যাওয়ার জন্য। রাতের মেনু ছিল ভাত, বেগুন ভাজা, ডাল, চাটনি এবং মাছের তরকারি, কারণ আমরা চিকেন খাবো নাই বলেছিলাম। সাথে মিষ্টি এবং দই। রুটি খেতে চাইলে রুটিও তারা করে দেন। ডরমেটরি রুমটার সামনে এই আরেকটি সিটিং প্লেস আছে, তবে এখানে যে কেউ এসে বসে সময় কাটাতে পারে। বাইরে বিশাল গ্রাউন্ডটা দেখা যাচ্ছে, আর সেই যে রাজা সতীশচন্দ্র গর্গের মূর্তি। পরের দিন সকালে ব্রেকফাস্টে ছিল ব্রেড অ্যান্ড বাটার, সাথে ডিম সেদ্ধ এবং চাটা সকালে রুমেই দিয়ে গেছিল। রুম রেটের সাথে এই ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি। এছাড়া লাঞ্চ এবং ডিনারের জন্য ফিশ থালি 500 টাকা, চিকেন থালি 600 টাকা এবং মাটন থালি 700 টাকা। দেখতে দেখতে আমাদেরও ফিরে যাওয়ার সময় হয়ে এলো। আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও অন্য এরকম কোনো জায়গা দেখতে চাও কিনা, কেমন লাগলো ভিডিওটা। আর যদি ভালো লাগে, যদি মন চায়, প্লিজ সাবস্ক্রাইব করো। আর পরিবার বন্ধুদের সাথে শেয়ার করে নাও বাংলার ইতিহাসকে, বাংলার সৌন্দর্যকে। রেখে যাচ্ছি কিছু ছবি, দেখো, আশা করি ভালো লাগবে। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।